আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি একমাত্রিক কার্যক্রমের আজকের এই ক্লাসে আমি গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দ্বৈত পদ্ধতিতে সমাধান করো। একটি সমস্যা দেওয়া আছে, সর্বোচ্চ কোনো সমস্যা দেওয়া আছে। এই সমস্যা থেকে আমি দ্বৈত সমস্যার রূপান্তর করবো এবং সমাধান করবো, আবার দ্বৈততার উপপাদ্য প্রমাণ করতে বলছি। ওকে, তাহলে দ্বৈত পদ্ধতিতে অর্থাৎ ডুয়ালিটি, আমাদের একটা সমস্যা দেওয়া থাকবে, যে সমস্যা দেওয়া থাকবে ঠিক তার বিপরীত আরেকটা সমস্যা তৈরি করবো। দেওয়া আছে তোমার সর্বোচ্চকরণ, তাহলে আমি নতুন একটা সমস্যা তৈরি করবো, সেটা হবে সর্বনিম্নকরণ। আর সর্বোচ্চকরণ সর্বনিম্ন মিলে যেটা হয় সেটা ডুয়ালিটি। যদি কখনো সর্বনিম্নকরণ দেওয়া থাকে তাহলে আমরা একটা নতুন সমস্যা তৈরি করবো, সেটা হচ্ছে সর্বোচ্চকরণ। দুইটা সমস্যা মিলে হবে ডুয়ালিটি। ওকে, তাহলে আমাদের যে সমস্যাটা দেওয়া আছে এই সমস্যাটাকে আমরা বলি প্রাথমিক সমস্যা। যে সমস্যা দেওয়া আছে কি বলি এটাকে? প্রাথমিক সমস্যা বলি। কি বলি এটাকে? আমরা প্রাথমিক সমস্যা বলি। তাহলে এই প্রদত্ত প্রাথমিক সমস্যা থেকে আমরা এখন দ্বৈত সমস্যা তৈরি করবো। লিখে নিই যে সমাধান প্রদত্ত প্রাথমিক সমস্যা থেকে দ্বৈত সমস্যা তৈরি করি। প্রদত্ত প্রাথমিক সমস্যা হতে প্রদত্ত প্রাথমিক সমস্যা থেকে দ্বৈত সমস্যা তৈরি করি। প্রদত্ত প্রাথমিক সমস্যা থেকে দ্বৈত সমস্যা তৈরি করি। ওকে, তাহলে আমরা একটু লিখে নিব যে প্রাথমিক সমস্যা, আবার অন্য পাশে লিখবো দ্বৈত সমস্যা। তো এখানে একটু লিখে নিব প্রাথমিক সমস্যা। ঠিক তোমরা খাতার দুই পাশে দুইটা সমস্যা লিখে নিবে, একটা প্রাথমিক সমস্যা আর একটা হবে দ্বৈত সমস্যা। দ্বৈত সমস্যা। তো প্রাথমিক সমস্যা হচ্ছে সর্বোচ্চকরণ, যেভাবে আছে ঠিক এইভাবে আমরা লিখে নিব। সর্বোচ্চকরণ পাই সমান 9x1 12x2, সীমা শর্ত 2x1 plus x2 less than equal 8, 4x1 3x2 less than equal 14, আর হচ্ছে অঋণাত্মক শর্ত শর্ত হচ্ছে x1 greater than equal 0। এটা হচ্ছে সর্বোচ্চকরণ। ঠিক আছে, ঠিক এই সর্বোচ্চকরণ থেকে আমরা এখানে সর্বনিম্নকরণ তৈরি করব। তাহলে এখানে লিখে নিই সর্বনিম্নকরণ। জি, মনোযোগ দিবা। প্রাথমিক সমস্যা যদি প্রাথমিক থেকে আমি দ্বৈত সমস্যা তৈরি করব। প্রাথমিক সমস্যা যদি হয় সর্বোচ্চকরণে, দ্বৈত সমস্যা হবে সর্বনিম্নকরণে। এখানে কয়েকটা বিষয় বলে রাখি, তোমরা এই ক্লাসটা দেখার আগে আমার ইউটিউব চ্যানেল থেকে প্রাথমিক সমস্যা থেকে দ্বৈত সমস্যা তৈরি করো ক্লাসটা দেখে আসো। আমি আবার কথা বলতেছি, অনুরোধ করে বলতেছি, এই সমস্যাটি দেখার আগে, এই ক্লাসটা করার আগে অবশ্যই তোমার তিনটা বিষয় করতে হবে। নাম্বার 1, একমাত্রিক কার্যক্রমের সিমপ্লেক্স মেথডে সর্বোচ্চকরণ দেখতে হবে, সিমপ্লেক্স মেথডে সর্বনিম্নকরণ দেখতে হবে। কি বলছি? একমাত্রিক কার্যক্রমের সিমপ্লেক্স মেথডে সর্বোচ্চকরণ, সিমপ্লেক্স মেথডে সর্বনিম্নকরণ, দুইটা গেল। আর হচ্ছে প্রাথমিক সমস্যা থেকে দ্বৈত সমস্যা তৈরিকরণ। এই তিনটা ক্লাস আমার ইউটিউব চ্যানেল HR ইকোনমিক্স হোমে দেওয়া আছে, অথবা গ্রুপ, ফেসবুক গ্রুপ HR ইকোনমিক্স হোমে দেওয়া আছে। তুমি দেখে তারপরে ক্লাসটা করো। তো প্রাথমিক সমস্যা সর্বোচ্চকরণ হলে দ্বৈত সমস্যা হবে সর্বনিম্নকরণে। কয়েকটা বিষয় মনে রাখবা। তারপর হচ্ছে প্রাথমিক সমস্যায় চলক যদি থাকে x1 x2, দ্বৈত সমস্যায় চলক হবে y1 y2। আর প্রাথমিক সমস্যার সীমা, এটা একটু খেয়াল রাখবা, প্রাথমিক সমস্যার সীমা শর্ত যতটা, দ্বৈত সমস্যায় চলক হবে ততটি। প্রাথমিক সমস্যার সীমা শর্ত যতটি, দ্বৈত সমস্যায় চলক হবে ততটি। ওকে, তো প্রাথমিক সমস্যার সীমা শর্ত দুইটা, এই একটা দুইটা, তাহলে চলক আমার দ্বৈত সমস্যায় দুইটা হবে। এখানে চলক হিসেবে আছে x1 x2, তাহলে দ্বৈত সমস্যায় চলক হিসেবে ব্যবহার করব y1 y2, y1 y2 ব্যবহার করব। ঠিক আছে, এবার দেখো প্রাথমিক সমস্যা হচ্ছে সর্বোচ্চকরণ আমি পাই দিলাম, আর দ্বৈত সমস্যার সর্বনিম্নকরণে পাই দিয়ে স্টার দিয়ে দিবি, ব্যতিক্রম পাই স্টার দিয়ে দিবি।
দিলাম, ঠিক আছে। এখন দেখো কি হবে। দ্বৈত সমাসাই চলক হচ্ছে y1 আর y2। আমি একটু সহজে বোঝানোর জন্য তোমাদের একটু কাজ করে দিচ্ছি। এটা হচ্ছে y1, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে y2। তাহলে y1 বরাবর এখানে 8 আছে, তাহলে y1 বরাবর 8, আর হচ্ছে এখানে y2 বরাবর আছে কত 14, প্লাসের 14। ঠিক এই কাজটুকু করে নিবা, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি, ক্লাসে দেখার আগে অবশ্যই তুমি আমার ইউটিউব চ্যানেল থেকে প্রাথমিক সমস্যা দেখে দ্বৈত সমস্যা ক্লাসে দেখে তারপর এটা করো। তাহলে এখানে সীমা শর্ত দুইটা, এই যে y1 y2 তিনটা থাকলে তিনটা লিখতাম, আর সীমা শর্ত যে কয়টা এখানে চলক হবে এই কয়টা। সীমা শর্ত আছে দুইটা, তাহলে y1 y2। আমি এখানে লিখবো y1 y2, আর y1 বরাবর যে ধ্রুবক আছে এই ধ্রুবকগুলো নিয়ে উদ্দেশ্যমূলক অপেক্ষকের উদ্দেশ্যমূলক অপেক্ষক গঠিত হবে। প্রাথমিক সমস্যার সীমা শর্তের ধ্রুবক কলাম নিয়ে, প্রাথমিক সমস্যার সীমা শর্তের ধ্রুবক কলাম নিয়ে দ্বিতীয় সমস্যা উদ্দেশ্যমূলক অপেক্ষক গঠিত হয়। এখানে y1 এর সাথে হবে 8 আর y2 এর সাথে হবে কত 14, ব্যাস। এরপর হচ্ছে সীমা শর্তে যাও। প্রাথমিক সমস্যায় চলক থাকে যতটি, দ্বৈত সমস্যায় সীমা শর্ত হবে ততটি। প্রাথমিক সমস্যায় চলক কয়টা? দুইটা, x1 আর x2। তাহলে দ্বৈত সমস্যায় সীমা শর্ত হবে দুইটা। হ্যাঁ, কিভাবে সীমা শর্ত হবে সেটা একটু খেয়াল করো। এই যে এই কলাম হবে সারি, এই কলাম সারি হয়ে যাবে, প্রথম কলাম প্রথম সারি হবে। তো প্রথম কলাম প্রথম সারি যদি হয় 2, এখানে হবে 2 আর এখানে আছে 4, এই কলামটা সারি হয়ে গেছে। তবে চলক হিসাবে কি আসবে? চলক হিসাবে এখন এই বরাবর যেটা আছে y1, y1 হবে এখানে y1 প্লাস এই 4 বরাবর যেটা আছে সেটা y2, y2 4y2 4y2, ঠিক আছে। এই কলাম সারি হয়ে যাবে। তো কলাম যখন সারি হবে 2, 2টা কি হবে y1, 2 বরাবর কি আছে y1, তাহলে 2y1 প্লাস এই 4 সারি হয়ে গেছে, তো 4 বরাবর y2। তুমি কিন্তু এখানে x1 এর জায়গায় y1 যে x1 y1 এরকমটা না, কিন্তু এখানে x1 আছে, কলাম যেহেতু প্রথম কলাম যেহেতু, তাহলে পরবর্তী x1 ই থাকবে। বাট সারিতে যখন লিখবা সারিতে কিন্তু x1 x1 এরকম থাকে না, একই ধরনের চলক কলামে থাকে। তো সারি ক্ষেত্রে প্রথমটা y1 হবে, পরে অবশ্যই y2 হবে। হ্যাঁ, তো আমি এখানে যেটা বুঝলাম যে কলাম সারি হয়ে গেছে, কলাম সারি হয়ে গেছে। এই প্রথম কলাম প্রথম সারি 2 4, তো 2 এর সাথে y1 আর 4 এর সাথে y2, ব্যাস। আর এই x1 এর সাথে আমি দেখবো এখানে কোন চলকটা আছে উদ্দেশ্যমূলক অপেক্ষকে, এই x1 এর সাথে আছে 9, আমার এখানে হবে 9। আর লেস দেন ইকুয়াল হচ্ছে সর্বোচ্চ কর্ণের, সর্বনিম্ন হবে গ্রেটার দেন ইকুয়াল 9। 9 কি লিখছি? এই x1 এর সাথে এখানে যে সহগটা আছে। এবার এই দ্বিতীয় কলাম হয়ে যাবে দ্বিতীয় সারি। তো দ্বিতীয় কলাম যদি দ্বিতীয় সারি হয়, আমি এখানে সহগ দেখি 1 আর এখানে সহগ হচ্ছে 3। এই x2 বরাবর কি আছে? এখানে y1 আছে, তাহলে 1 y1, তখন তো ওই 1টা দিতে হয় না, প্লাস এই 3 এর সাথে কি আছে? y2 আছে, তাহলে y2 3y2 কি হবে? 3y2 3y2। এখানে 1 আছে, 1 এর সাথে y1, তাহলে y1, এখানে 3 3 এর সাথে y2, তাহলে 3y2, আর গ্রেটার দেন ইকুয়াল 14। আর হচ্ছে অঋণাত্মক শর্ত, যেটা আমি লিখে নিব অঋণাত্মক শর্ত। নামই অঋণাত্মক শর্ত, এখন যাই হোক কন্ডিশন একই হবে, গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। এটা অঋণাত্মক, অর্থাৎ শূন্য থেকে বড়, শূন্য অথবা শূন্য থেকে বড়, ঋণাত্মক না, মাইনাসের না। এক্স y1 y2 এর মানে কখনো এগুলো মাইনাসের হবে না, শূন্য থেকে বড় হবে অথবা তোমার শূন্য হবে। অর্থাৎ একটি কার্যক্রমে কোনো অ্যান্সার চলকের ঋণাত্মক হবে না, মাইনাস হবে না। কোনো অঙ্কে কোনো অ্যান্সার ঋণাত্মক হবে না, সেটা সর্বোচ্চকরণ হোক, সর্বনিম্নকরণ হোক, জ্যামিতিক হোক, ডুয়ালিটি হোক, সিমপ্লেক্স মেথড হোক, কখনোই অ্যান্সার মাইনাসের হবে না। এখানে y1 y2 অবশ্যই সেটা শূন্য বা শূন্য থেকে বড়, ঠিক একইভাবে এখানে x1 x2 শূন্য থেকে বড় অথবা শূন্য। তাহলে আমি আবার লিখে দিচ্ছি সীমা শর্ত, ব্যাস। আশা করি প্রাথমিক সমস্যা থেকে কিভাবে দ্বিতীয় সমস্যা তৈরি করতে হয় তোমরা বুঝছো। এবার অবশ্যই আমি কিন্তু বলছি, আবার বলে দিচ্ছি, এই অঙ্ক দেখার আগে অবশ্যই তুমি সিমপ্লেক্স মেথডের সর্বোচ্চ করো, সর্বনিম্ন ক্লাস দেখে পরে দেখো এই ক্লাস। তো এখন দুইটা অঙ্ক আমরা একসাথে করবো, প্রাথমিক সমস্যা হচ্ছে সর্বোচ্চকরণ আর দ্বৈত সমস্যা হচ্ছে সর্বনিম্নকরণ। তো আমরা লিখে নিব যে প্রাথমিক সমস্যা সর্বোচ্চকরণের জন্য প্রাথমিক সমস্যা সর্বোচ্চকরণের জন্য
সীমা শর্তের বলতে পারবা কি করবো? সীমা শর্তের সাথে আলগা চলক, সীমা শর্তের সাথে আলগা চলক S1 ও S2 যোগ করে সমতা আনয়ন করি। আবার দ্বৈত সমস্যাকে সর্বনিম্নকরণের জন্য সীমা শর্ত থেকে উদ্বৃত্ত চলক L1 L2 বিয়োগ করে সমাধান করি। সমতা আনয়ন করি। প্রাথমিক সমস্যাকে সর্বোচ্চকরণের জন্য আলগা চলক S1 S2 যোগ করে সমতা আনয়ন করি। আবার দ্বৈত সমস্যাকে সর্বনিম্নকরণের জন্য সীমা শর্ত থেকে উদ্বৃত্ত চলক L1 বিয়োগ করে সমতা আনয়ন করি। তোমরা জানো, যদি আগে করে থাকো তো অবশ্যই জানো যে সর্বোচ্চকরণের ক্ষেত্রে এই সীমা শর্তের সাথে আলগা চলক বা উদ্বৃত্ত চলক ঘাটতি চলক যোগ করতে হয়। যেমন এখানে এটুকু মানে হচ্ছে 2x1 প্লাস x2 লেস দেন 8 দেওয়া আছে, অর্থাৎ এই অংশটুকু হয় এটা সমান অথবা এর থেকে ছোট। তো একপন্থী কার্যকরী সমাধানের নিয়ম হচ্ছে এখানে সমান বানাতে হবে। সমান বানাতে গেলে এখানে একটা চলক ধরে নিব আমরা, ধরো S1 ধরলাম। S1 এখানে আমি 8 লিখে দিলাম। এখানে এইটুকুকে বলা হয়েছে এর থেকে ছোট, তার মানে যতটুকু ছোট ঠিক ততটুকু বের হবে S1 এর মান। এখন তুমি যদি বলো স্যার ছোট না, ধরেন সমান, তখন S কেন লিখবেন? হ্যাঁ, তখন S মান 0 চলে আসবে। অর্থাৎ আমি আলগা চলক ছোট কারণে আলগা চলক যোগ করে নিব বা ঘাটতি চলক যোগ করে নিব, যদি যতটুকু কম ঠিক 2 4 7 যতটুকু কম ঠিক ততটুকু চলে আসবে S1 এর মান। আর যদি ছোট না হয় সমান হয়ে থাকে তাহলে S1 এর মান 0 চলে আসবে। তাহলে সর্বোচ্চ গণের ক্ষেত্রে আমি যোগ করবো, আর সর্বনিম্ন গণের ক্ষেত্রে কি করবো? বিয়োগ করবো। কারণ এখানে আবার বলা আছে যেমন 2y1 প্লাস 4y2 গ্যালারি কোণ 9 বলা আছে এই অংশটুকু 9 এর সমান বা 9 থেকে বড়। এখানে বড় হলে হবে 9 এর সমান বানাতে হবে, তো বড় হলে কিছু বাদ দিয়ে সমান করতে হয়। তাহলে আমি লিখে নিব যে y1 প্লাস 4y2 মাইনাস, এই যে মাইনাস ln1 দিয়ে দিলাম। এই অংশটাকে বড় আছে আমি বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, সমান 9 দিয়ে দিব। এখন যদি বলো স্যার বড় 9 এর সমান, তাহলে ln1 এর মান 0 চলে আসবে। ওকে, তাহলে তোমার কাজ হচ্ছে আবার লিখে নিবা প্রাথমিক সমস্যা, দ্বৈত সমস্যা। ঠিক এখানে লিখবো আমরা দ্বৈত সমস্যা। তাহলে এবার দেখো প্রাথমিক সমস্যা লিখবো আমরা পাই সমান 9x1 প্লাস 12x2, আর সীমা শর্ত যেটা আছে সেটা হচ্ছে 2x1 প্লাস x2 প্লাস এর s1 সমান 8, 4x1 3x2 প্লাস এর s2 সমান 14। ঠিক আছে, ওই যে আমরা s1 আর s2 যোগ করে নিলাম। আবার এখানে হবে পাই স্টার 8y1 14y2, তারপর হচ্ছে 2y1 প্লাস 4y2 মাইনাস y1 সমান 9, আর হচ্ছে y1 প্লাস 3y2 মাইনাস y2 সমান 14। ঠিক আছে, প্রাথমিক সমস্যা, আর এই হচ্ছে দ্বৈত সমস্যা। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা মুছে ফেলি, এটার দরকার পড়তেছে না। আমরা আবার লিখে নিব বাদ দিয়ে প্রাথমিক সমস্যা, দ্বৈত সমস্যা। এই বাদ দিয়ে নিলাম,
প্রাথমিক সমস্যা, প্রাথমিক সমস্যা। ঠিক এখানে লিখব দ্বৈত সমস্যা। সবাই মনোযোগ দিবা। এখানে আছে পাই সমান 9x1 12x2, আর এখানে হচ্ছে চলক s1 s2 এর মান বের করব। তাহলে s1 সমান আমি লিখতে পারি 8 minus 2x1 minus x2, আর s2 সমান হচ্ছে 14 minus 4x1 minus 3x2। হ্যাঁ, আমি কি করলাম, s1 সমান 8 minus 2x1 minus x2 আর 14 minus 4x1 3x2 কি করলাম, অধীন চলক বানিয়ে ফেললাম। পাই তো আছে অধীন, এখানে s1 হচ্ছে s2। ঠিক একই ভাবে এখানে l1 l2 মান বের করব। তাহলে আমরা কাজ করব, এখানে লিখব পাই স্টার সমান 81 plus 14y2 minus l1 সমান 9 minus 2y1 minus 4y2, তারপরে l2 minus 14 minus y1 minus 3y2। প্রাথমিক সমস্যা, দ্বৈত সমস্যা। এখন আমরা যে কাজটা করব, এই প্রাথমিক সমস্যা এবং দ্বৈত সমস্যাকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিব। তো এখন লিখে নিব যে এখন প্রাথমিক সমস্যা এবং দ্বৈত সমস্যাকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। ঠিক আছে, এখন প্রাথমিক সমস্যা এবং দ্বৈত সমস্যা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। লিখে নেব যে এখন প্রাথমিক সমস্যা এবং দ্বৈত সমস্যাকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। এখন প্রাথমিক সমস্যা এবং দ্বৈত সমস্যাকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। তাহলে এখন লিখবো আবার প্রাথমিক সমস্যা। এখন হচ্ছে দ্বৈত সমস্যা। দ্বৈত সমস্যা, তাহলে আমরা ম্যাট্রিক্স বানাবো, তবে বক্স করে ম্যাট্রিক্স বানাবো। এই যে বক্স, আমরা বক্স করে ম্যাট্রিক্সটা বানাবো, সচরাচর ম্যাট্রিক্সের মতো না। এই বক্স পাই s1 s2 x1 x2, চলক হচ্ছে x1 আর x2, বাট এখানে দেখো s1 একটা ধ্রুবক আছে, এই কারণে আমাকে একটা ধ্রুবক কলম রাখতে হচ্ছে। আর ধ্রুবক কলম রাখার জন্য আমি এখানে একটা ধ্রুবক দিয়ে নিব, এটা 1 দিয়ে নিলাম। তাহলে পায়ের যে সহগ আছে তা নিয়ে আমি প্রথম সারিটা গঠন করব। যেমন x2 এর সহগ হচ্ছে 12, x1 এর সহগ হচ্ছে 9, এখানে যে ধ্রুবক নাই 0। s1 এ যাও, x2 এর সহগ হচ্ছে -1, x2 এর সহগ হচ্ছে x1, মানে x1 এর সহগ হচ্ছে -2, আর ধ্রুবক হচ্ছে 8। এখানে -3, -4, এখন হচ্ছে 14। প্রাথমিক সমস্যা। প্রাথমিক সমস্যা পরে আমি যাবো দ্বৈত সমস্যায়। এটা হচ্ছে দ্বৈত সমস্যা। দ্বৈত সমস্যা যাবো পাই স্টার -l1 -l2। ঠিক আছে, আর চলক হিসেবে এখানে আছে y1 y2, আর এখানে একটা ধ্রুবক 1 ধরে নেব আমরা। তাহলে পাই স্টারে দেখো এখানে y1 এর সহগ হচ্ছে 8, y2 এর সহগ হচ্ছে 14, আর এখানে হচ্ছে 0। l-l1 এ যাও, -4 -2, আর ধ্রুবক আছে 9। l2 তে যাও, -3 -1 14। প্রাথমিক সমস্যা, দ্বৈত সমস্যা। ঠিক আছে, এখন দ্বৈত সমস্যা মূলত সমাধান করতে হয় সিমপ্লেক্স পদ্ধতিতেই। দ্বৈত সমস্যা মূলত সমাধান করতে হয় সিমপ্লেক্স পদ্ধতিতেই।
সো সর্বনিম্নকরণের যে সমস্যা, এই সমস্যাটাকে সরাসরি সিমপ্লেক্সে করা যায় না, ওই ক্ষেত্রে রূপান্তরিত করতে হয়। আমরা জানি সর্বনিম্নকরণ প্রবলেমকে সরাসরি সিমপ্লেক্সে সমাধান করা যায় না, ওই ক্ষেত্রে সর্বনিম্ন সমস্যাটাকে রূপান্তরিত করতে হয়। তা আমাদের এখানে যে সর্বনিম্ন সমস্যাটা আছে, দ্বৈত সমস্যা মূলত সর্বনিম্নকরণ সমস্যা ছিল। প্রথমটা ছিল সর্বোচ্চকরণ, আর আমরা যেটা বের করছিলাম দ্বৈত, সেটা ছিল সর্বনিম্নকরণ। সো এই সর্বনিম্ন সমস্যা হচ্ছে দ্বৈত সমস্যা, এটাকে আমি রূপান্তরিত করে নেব। লিখবো যেহেতু দ্বৈত সমস্যাটি সর্বনিম্নকরণে, সেহেতু দ্বৈত সমস্যাকে রূপান্তরিত করে পাই। লিখে নিই যেহেতু দ্বৈত সমস্যাটি সর্বনিম্নকরণের, সেহেতু দ্বৈত সমস্যা রূপান্তরিত, দ্বৈত সমস্যা ম্যাট্রিক্সে রূপান্তরিত করে পাই। যেহেতু দ্বৈত সমস্যাটি সর্বনিম্নকরণে, সেহেতু দ্বৈত সমস্যা ম্যাট্রিক্সকে রূপান্তরিত করে পাই। ওকে, তাহলে আমরা দ্বৈত সমস্যা ম্যাট্রিক্সে রূপান্তরিত করে নিব। তাহলে এখন আমি আবার একটু লিখে নিই দ্বৈত সমস্যা। ঠিক আছে, শুধু দ্বৈত সমস্যা লিখলে এখন হবে, এখন আর প্রাথমিক সমস্যা লেখার প্রয়োজন নেই। আর আমি এখন রূপান্তরিত দ্বৈত সমস্যা কি করবো, রূপান্তরিত করব। ঠিক আছে, দ্বৈত সমস্যাকে রূপান্তরিত করব। এখানে দেখে নিই, জায়গা ধরবে না। এই হচ্ছে দ্বৈত সমস্যা, আমি এই দ্বৈত সমস্যাটাকে রূপান্তরিত করব। কিভাবে করব দেখো, এই প্রথম কলাম হয়ে যাবে প্রথম সারি 0 9 14, দ্বিতীয় কলাম হয়ে যাবে দ্বিতীয় সারি 8 -2 1, তৃতীয় কলাম হয়ে যাবে তৃতীয় সারি 14 -4 3। কি কলাম, দ্বৈত সমস্যাকে আমি রূপান্তরিত করতেছি। প্রথম কলাম হয়ে যাবে প্রথম সারি, দ্বিতীয় কলাম হয়ে যাবে দ্বিতীয় সারি, আর তৃতীয় কলাম হয়ে যাবে তৃতীয় সারি। এই ক্ষেত্রে চলক যেটা আছে, কলাম যেটা আছে সেটা সারি হয়ে যাবে, তবে আমি এই প্রথম কলামটা, এই যে কলামটা আমি সারিতে লিখবো। তো সারিতে লিখলে সেটা কিন্তু উপরের সারি নিচে, জানি আমরা সারি আছে, আমরা উপরে লিখবো না, আমরা নিচে লিখবো। সর্বনিম্ন কলামের সারিটা কোথায় লেখা লাগে, নিচে লেখা লাগে। তখন আমি দিব পাই স্টার মাইনাস রেল 1 মাইনাস রেল 2। ঠিক আছে, 0 8 14 বিপরীতে পাই স্টার, এটা 0 0 8 14 বিপরীতে পাই স্টার, 9 -2 4, 9 -2 4 তার বিপরীতে কত, L1, 14 1 3, তার 14 1 3 এর বিপরীতে কত, -2। ঠিক আছে, নিচে দিয়ে দেবো। এরপরে হচ্ছে এই যে এই সারির যে চলকগুলো আছে, কলামে চলে যাবে। কলাম আমি বামে না দিয়ে ডানে দিয়ে দিব। 1, তারপর হচ্ছে y1, তারপর কি y2। যেমন 1 বিপরীত আছে 0 9 14, তাহলে 0 9 14 হচ্ছে 1, 8 -2 1 হচ্ছে y1, 8 - 1 হচ্ছে y1। ঠিক আছে, এইভাবে আমরা দ্বৈত সমস্যাটাকে রূপান্তরিত করে নিব। ঠিক আছে, আমরা কি করলাম, দ্বৈত সমস্যা রূপান্তরিত করলাম। এখন তোমরা একটু ভালো করে তাকাও প্রাথমিক সমস্যার সাথে দিকে আর দ্বৈত সমস্যার দিকে। হ্যাঁ, চোখ বড় করে তাকাও তো প্রাথমিক সমস্যার দিকে আর দ্বৈত সমস্যার দিকে। দেখো উপাদানের কোনো পরিবর্তন নেই। এখানে প্রথম সারিতে যে উপাদান, এখানে প্রথম সারিতে সেই উপাদান, এখানে দ্বিতীয় সারিতে যায়, এখানে দ্বিতীয় সারিতে যায়, এখানে তৃতীয় সারিতে যায়, এখানে তৃতীয় সারিতে যায়। অর্থাৎ প্রাথমিক সমস্যা এবং দ্বৈত সমস্যার উপাদানগুলো সব সেম। সো আমরা এই দুইটা সমন্বয়ে, প্রাথমিক সমস্যা দ্বৈত সমস্যার সমন্বয়ে এখন একটা ম্যাট্রিক্স তৈরি করবো, যার নাম হবে কম্বাইন্ড ম্যাট্রিক্স। ওইটা থেকে আমরা সমাধানে যাবো। তোমরা লিখবে যে এখন প্রাথমিক সমস্যা এবং দ্বৈত সমস্যার সমন্বয়ে কম্বাইন্ড ম্যাট্রিক্স তৈরি করি। এখন প্রাথমিক সমস্যা এবং দ্বৈত সমস্যার সমন্বয়ে কম্বাইন্ড ম্যাট্রিক্স তৈরি করি।
এখন প্রাথমিক সমস্যা এবং দ্বৈত সমস্যার সমন্বয়ে, প্রাথমিক সমস্যা এবং দ্বৈত সমস্যা ম্যাট্রিক্সের সমন্বয়ে কম্বাইন্ড ম্যাট্রিক্স তৈরি করি। আমরা কম্বাইন্ড ম্যাট্রিক্স তৈরি করবো এই দুটো ম্যাট্রিক্সের সমন্বয়ে। তো উপাদান যদি সব এক, আমি যদি কাট পেস্ট করি, এই আমি কাট করলাম, এই পেস্ট করলাম, সংখ্যার সাথে কিন্তু সংখ্যা মিশে গেছে, হ্যাঁ, শূন্য মধ্যে শূন্য চলে গেছে, এই 9টা এই 9 এ চলে গেছে, 12 এ চলে গেছে, 8 8 এ চলে গেছে, এই -2 -2 এ চলে গেছে। আমি যদি কাট পেস্ট করি, হ্যাঁ, কাট পেস্ট করলাম, সংখ্যা সব মিশে গেছে। আর এই পাশে 1 x1 x2, এই পাশে পাই s1 s2, আর এই পাশে কি থাকে দেখো 1 y1 y2। আমি শুধু এখানে অ্যাড করব 1 y1 y2, বাট এখন প্রাথমিক সমস্যা থাকবে না, এটাকে লিখে নিবা ম্যাট্রিক্স 1, সমন্বয় ম্যাট্রিক্স যেটা, এটাকে ম্যাট্রিক্স 1 লিখে নিবা, ম্যাট্রিক্স 1। আর নিচে আছে তোমার কি আছে, পাই স্টার মাইনাস l1 মাইনাস l2, ঠিক আছে। তো কাট পেস্ট করলাম, এখানে চলো, এখানে আছে, আর এখানে তোমার y y1 y2, 1 y1 y2, তারপর কি পাই স্টার মাইনাস l1 মাইনাস l2 হলো, ব্যাস, এই হচ্ছে ম্যাট্রিক্স 1। এই ম্যাট্রিক্স 1 থেকে এবার আমরা যেভাবে ম্যাট্রিক্স 2 গঠন করব, অবশ্যই যদি আগে আমরা করে থাকি সিমপ্লেক্সের সর্বোচ্চ সরলীকরণ, তাহলে এটা সমস্যার কথা না। এখন আমরা ম্যাট্রিক্স 1 থেকে এখন ম্যাট্রিক্স 2 বানাবো। তবে ম্যাট্রিক্স 2 বানানোর ক্ষেত্রে কয়েকটা বিষয় আগে আমাদের নির্ধারণ করতে হবে, যে এখানে পিভট কলাম এটা লাগবে, পিভট কলাম, পিভট কলাম কোন কলাম, এটা হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক। প্রথমে যেটা থাকবে সেটা কিন্তু উদ্দেশ্যমূলক অপেক্ষক, সেটা সর্বোচ্চকরণ হোক, সর্বনিম্নকরণ হোক, ডুয়ালিটি হোক, সর্বোচ্চকরণ হোক, সর্বনিম্নকরণ হোক, ডুয়ালিটি হোক, প্রথম যে সাইডটা থাকে সেটা হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক। আর পিভট কলাম হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ ধনাত্মক মান যে কলামে থাকে তাকে পিভট কলাম বলে। উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ ধনাত্মক মান যে কলামে থাকে তাকে পিভট কলাম বলে। এটা যদি উদ্দেশ্যমূলক অপেক্ষক হয়, এর সর্বোচ্চ ধনাত্মক মান 12, এই 12 যে কলামে থাকে সেটা হচ্ছে পিভট কলাম। তাহলে এখানে পিভট কলাম হচ্ছে তৃতীয় কলাম। তারপর পিভট সারি, পিভট সারি, পিভট সারি হচ্ছে পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা, এই -1 -3 এগুলো ঋণাত্মক উপাদান, পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা ধ্রুবক কলামের উপাদানকে ভাগ করব। পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা ধ্রুবক কলামের উপাদানকে ভাগ করতে হয়। তো -1 আর -3 দিয়ে ভাগ করব বরাবর ধ্রুবক কলামের মানকে। তাহলে 1 দিয়ে ভাগ করব 8 কে, 3 দিয়ে ভাগ করব 14 কে। একটা কথা বলে রাখি, ভাগ করার সময় সারি, পিভট সারি যখন বের করবা তখন এখানে মাইনাস বিবেচনায় আসবে না, এখানে মাইনাস বিবেচনায় আসে না, এখানে মাইনাস বিবেচনায় আসে না। ভাগ করার সময় আমরা প্লাস দিয়ে ভাগ করি। তাহলে 8 কে 1 দিয়ে ভাগ করবো, তাহলে উত্তর হবে 8, আর 14 কে 3 দিয়ে ভাগ করবো, অ্যান্সার হবে তোমার 4 পয়েন্ট সামথিং, 4.67 হয়তো বা। তাহলে আমাদের হচ্ছে যার মান সবচেয়ে ছোট হয় ওই মান যে সারিতে থাকে তাকে পিভট সারি বলে। এখানে ভাগ করলে 8 হয়, এখানে 4 পয়েন্ট সামথিং, তাহলে 8 ছোট হয়, এটা হচ্ছে পিভট সারি। পিভট সারি তৃতীয় সারি, এবং পিভট উপাদান, উপাদান যেই উপাদান কলামে থাকবে সারিতে থাকবে তাকে পিভট উপাদান বলে। এখানে এই -3 কলামে আছে সারিতে আছে, এটা হচ্ছে পিভট উপাদান, তাহলে পিভট উপাদান -3। খেয়াল করো, পিভট কলাম তৃতীয় কলাম, পিভট সারি তৃতীয় সারি, আর পিভট উপাদান কি -3। ওকে, এবার আমরা ম্যাট্রিক্স 2 বানাবো। ম্যাট্রিক্স 1 এর পরে ম্যাট্রিক্স 2 বানাবো। এখানে লিখে নেব ম্যাট্রিক্স 2। তো ম্যাট্রিক্স 1 থেকে 2 এইটুকু শেখা কিন্তু খুব জরুরি। তাহলে প্রথম পিভট কলাম, পিভট সারি, পিভট উপাদান বের করলাম। উদ্দেশ্যমূলক অপেক্ষক সবচেয়ে ধনাত্মক মান যত, এই ধনাত্মক মানে যে কলামে থাকবে সেটা পিভট কলাম। তো পিভট কলাম তৃতীয় কলাম, আর এই পিভট কলামের ঋণাত্মক মান দ্বারা ধ্রুবক কলাম উপাদানকে ভাগ করবে, যার মান সবচেয়ে ছোট হবে সেটা পিভট সারি, এটা সবচেয়ে ছোট হচ্ছে পিভট সারি। আর পিভট উপাদান হচ্ছে যেই উপাদান কলামে থাকবে সারিতে থাকবে তাকে পিভট উপাদান বলে। যেমন 12 শুধু কলামে আছে পিভট কলামে, -1 শুধু পিভট কলামে, 14 শুধু পিভট সারি, -4 শুধু পিভট সারি, আর -3 হচ্ছে পিভট সারি কলাম উভয়টাতে আছে। এটা তাহলে পিভট উপাদান। এবার মান বের করো। কিভাবে মান বের করবো? এখানে এই 12 কে ভাগ করবো -3 দ্বারা, অর্থাৎ কলামের প্রত্যেকটা উপাদানকে উপাদান দিয়ে ভাগ করে নিব। তাহলে 12 কে ভাগ করবো -3 দিয়ে। ও, তার আগে একটা কাজ করে নিই, আগে চলক পরিবর্তন করে নিই। চলক পরিবর্তন করে নিই, এই যে উপরের সারি আর এটা হচ্ছে সর্বোচ্চ করণের। তো সর্বোচ্চ ক্ষেত্রে আমরা চলক পরিবর্তন করব কিভাবে? কলামে পিভট কলামের চলক পিভট সারিতে চলে আসবে, তাহলে x2 এখানে আসবে,
আর এখানে যাবে s2, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। 1x1 পাই s1। কি করলাম, পিভট কলামের চলক সারিতে চলে আসবে, সারির চলক কলামে চলে যাবে, আর বাকি সব ঠিক। ওকে, এরপরে তুমি এই দুটোতে যাবা। এই দুটো হচ্ছে সর্বনিম্নকরণ। তাহলে এখন পিভট কলামে হচ্ছে L2, L2, আর পিভট সারিতে হচ্ছে Y2, L2 যাবে Y2 এর জায়গায়, এখানে হবে L2 মাইনাস আর Y2, আর বাকি থাকে 1 আর হচ্ছে Y1। ঠিক আছে, 1 Y1, আর এদিক দিয়ে হচ্ছে পাই স্টার মাইনাসের L1, পাই স্টার মাইনাসের L1। ঠিক আছে, তাহলে 1 Y1 হচ্ছে L2 পাই স্টার L1, আর L2 এর জায়গায় Y2 চলে আসছে। ঠিক আছে, 1x1 এই x2 এর জায়গায় s2 গেছে। ঠিক আছে, পাই s1 x2 এর জায়গায় x2 আসছে। হ্যাঁ ঠিক আছে সব। এবার তোমরা ভাগ করো পিভট উপাদান দিয়ে। তো -3 দিয়ে 4 কে ভাগ করলে সেটা হয় -3 দ্বারা 12 কে ভাগ করলে সেটা হয় -4। -1 কে -3 দ্বারা ভাগ করলে 0.33, আর এই জায়গায় 1 কে ভাগ করবো -3 দিয়ে, তাহলে মাইনাসের 0.33। এই উপাদান দ্বারা আমি 12 কে ভাগ করবো, 4 আসছে, -1 কে ভাগ করবো 0.33 আসছে, 1 কে এখানে পিভট উপাদানের জায়গায় আমরা জানি 1 কে ভাগ করতে হয়, পিভট উপাদানের জায়গায় কাকে 1 কে ভাগ করতে হয়, সিমপ্লেক্স মেথডের নিয়ম অনুসারে পিভট উপাদানের জায়গায় 1 কে ভাগ করতে হয়। তাই 1 কে ভাগ করলে সেটা হয় -0.33। ডুয়ালিটি অঙ্ক মূলত সিমপ্লেক্স পদ্ধতিতে করা হয়ে থাকে। ওকে, অর্থাৎ দুইটা একসাথে করি আমরা, এটার নাম ডুয়ালিটি। এবার এই সারিকে ভাগ করবো এই 3 দ্বারা। তবে সারিকে ভাগ করার সময় এই মাইনাসটা বিবেচনায় আসে না, কারণ তোমরা যখন পিভট সারি বের করছিলে তখন কিন্তু এই মাইনাস বিবেচনা করো না ভাগ করার সময়, এই মাইনাস বিবেচনা আসবে না। 14 এ ভাগ করবো 3 দিয়ে, 4.67, আর এখানে -4 কে ভাগ করবো 3 দিয়ে, -1.33। 14 এ ভাগ করবো, এখানে 14 কে ভাগ করবো 3 দিয়ে, তাহলে 4.67, আর -4 কে ভাগ করবো 3 দিয়ে, -1.33। তবে এখানে এই মাইনাস বিবেচনায় আসে নাই, এই কারণে এটা প্লাস হয়েছে এখানে, কিন্তু এই মাইনাসটা থাকবে এখানে -1.33। অর্থাৎ পিভট উপাদানে যে মাইনাস সারিকে ভাগ করার সময় মাইনাস বিবেচনায় আসে না। আচ্ছা, এরপর একটা বিষয় আমরা জানি, যেমন এটা যে 1 A12 A13, হ্যাঁ, 21 22 23 31 32 33, এটা আমরা সবাই জানি। এর মধ্যে আমার এই মানটা বের করা আছে আর এই মানটা বের করা আছে, তাহলে আরো 4টা মান দরকার, 11 12 21 22। তাহলে এই মানটা কিভাবে বের করবো আমি একটু লিখে নিচ্ছি। এখানে A11 বের করি কিভাবে, এই যে A11 হচ্ছে 0 এর জায়গায়, তাহলে 0 থেকে A11 টা আসবে, 0 ধরবো, নিয়মের মাইনাস, এই 0 এর বিপরীতে পিভট কলামে চলে যাবে, 0 এর বিপরীতে পিভট কলামে চলে গেলে সেটা 12, আর 0 এর বিপরীতে পিভট সারিতে চলে যাবে, সেটা হচ্ছে 14। ভাগ করবো আমরা -3 দিয়ে, তারপর 9 A12 ক্ষেত্রে হচ্ছে 9 মাইনাস, এই 9 এর বিপরীতে পিভট কলামে চলে যাবে, 12 পিভট সারিতে চলে আসবে, -4 -3, তারপর 21 8 লিখবো, -8 বরাবর এখানে আছে -1, আর এখানে আছে কত 14 -3, পিভট উপাদান সবসময় নিচে থাকে। তারপর add 2 এর এখানে আছে -2 মাইনাস এই 2 বরাবর এখানে আছে -1 ইনটু এখানে আছে কত -4 -3। ওকে, তাহলে মান বের করো। প্রথমত 0 পিভট উপাদান প্রত্যেক নিচে 0 ধরবো, প্রত্যেক উপাদান ধরবো 0 ধরবো, 0 পরে মাইনাস দিয়ে পিভট কলাম আর পিভট সারির গুণফল ভাগ করবো পিভট উপাদান দিয়ে। 9 ধরবো, বিপরীত পিভট কলাম পিভট সারির যোগফল গুণফল ভাগ করবো পিভট উপাদান দিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা এইভাবে। তো 0 মাইনাস 12 ইনটু 14 ভাগ করবো -3 দিয়ে, আগে গুণটা করে নিব পরে ভাগ, তাহলে 56। তারপর 9
মাইনাস 12 ইন্টু মাইনাসের 4 ভাগ মাইনাসের 3 মাইনাসের 7 8 মাইনাস মাইনাসের 1 ইন্টু 14 ভাগ মাইনাসের 3 3.33 তারপর মাইনাসের 2 মাইনাস মাইনাসের 1 ইন্টু মাইনাসের 4 ভাগ মাইনাসের 3 মাইনাসের 0.67 0.67 এই উপাদানগুলো আমরা এখানে বসাই দিব। তাহলে এখানে হবে 56 মাইনাসের 7 আর এখানে হবে 3.33 মাইনাস 0.67। ব্যাস, এইভাবে আমরা ম্যাট্রিক্স 2 করে নেব। এরপর খেয়াল করো, ম্যাট্রিক্স 2 তো করলাম, এখন সমাধানটা হয়েছে কিভাবে বুঝবো আমরা, সেটা হচ্ছে এই হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক। উদ্দেশ্যমূলক অপেক্ষকের এই উপাদান বাদ দিয়ে বাকি যা আছে সব মাইনাসের হতে হয়, তাহলে সমাধান হয়ে গেছে। যদি এই দুইটা কোনো একটা প্লাস চলে আসতো তাহলে আমরা আবার অঙ্কটা করে নিতাম, অর্থাৎ ম্যাট্রিক্স 2 থেকে ম্যাট্রিক্স 3 বের করতাম। তো যেহেতু এই 56 বাদ দিয়ে বাকিগুলো সব মাইনাসে, সো এটি হচ্ছে কি কাম্য সমাধান। আমরা লিখবো ইহাই কাম্য সমাধান, লিখে নেব ইহাই কাম্য সমাধান। এক্ষেত্রে কাম্য মান পাই অঙ্কে প্রদত্ত চলক, এক্ষেত্রে কাম্য মান আমাকে দুভাবে লিখতে হবে, কাজ করি, উপরে লিখে দিই ইহাই কাম্য সমাধান। এক্ষেত্রে কাম্য মান, এখানে হবে প্রাথমিক সমস্যা, এখানে দ্বৈত সমস্যা। ঠিক আছে, তো প্রাথমিক সমস্যার চলক কি কি ছিল? পাই ছিল x1, ছিল x2, আর অঙ্কে আমরা আনছিলাম s1 আর হচ্ছে s2। দ্বৈত সমস্যার চলক কি ছিল? দ্বৈত সমস্যার চলক ছিল পাই স্টার, আমরা আনছিলাম y1 y2 আর হচ্ছে l1 l2। ওকে, এবার সর্বোচ্চকরণের ক্ষেত্রে আমরা জানি এই ধ্রুবক কলমের অ্যান্সার গুলো হয় সর্বোচ্চকরণের ক্ষেত্রে। তাহলে সর্বোচ্চকরণের ক্ষেত্রে এই ধ্রুবক কলমে যা থাকে সেটা হচ্ছে সর্বোচ্চকরণের ক্ষেত্রে অ্যান্সার। তাহলে কত হবে? 56, s1 এর মান 3.33, s1 3.33 আর x2 4.67, s1 0 আর s2 x1 0 s2 0 পাই 56 x, তারপর s1 হচ্ছে 3.33 আর হচ্ছে তোমার x2 4.67 আর বাকিগুলো সব 0, x1 0 আর x2 কি 0। এবার পাই স্টারে যাও, পাই স্টারে গেলে ঠিক এই সারিতে এই সর্বোচ্চ ক্ষেত্রে প্রথম কলাম গুলো হচ্ছে অ্যান্সার, আর সারির ক্ষেত্রে হচ্ছে প্রথম সারিটা অ্যান্সার, সর্বনিম্ন ক্ষেত্রে প্রথম সারি যেটা ওইটা অ্যান্সার। তাহলে এই পাই বরাবর কি আছে 56, আমরা এখানে নেব 56, তারপরে যে l1 বরাবর মাইনাস l1 বরাবর মাইনাস 7, l1 মাইনাস l1 মাইনাস 7, তো মাইনাস বেনিশ থাকবে 7। y2 বরাবর হচ্ছে 4 মাইনাস 4, তো মাইনাস বেনিশ y2 এর মান 4 আর বাকি যেগুলো আছে সেগুলো 0। প্রাথমিক সমস্যা দ্বৈত সমস্যা, প্রাথমিক সমস্যা এটা হচ্ছে কি দ্বৈত সমস্যা, ব্যাস প্রাথমিক সমস্যা এটা হচ্ছে কি দ্বৈত সমস্যা। এইটি হচ্ছে তোমার কাম্য সমাধান। এখন তোমার অঙ্কটা হয়েছে কিনা তুমি যাচাই করতে পারবো, সেটা হচ্ছে পাই সমীকরণ মানটা বসাই দাও, দেখবা 56 পেয়ে গেছো। হ্যাঁ, আর সর্বোচ্চ করণের ক্ষেত্রে পাই স্টারের মান বসাই দাও, দেখবা 56 হয়ে গেছে। এরপরে আমাদেরকে বলছে যে দ্বৈততার উপপাদ্য প্রমাণ। তাহলে আমরা কাজ করব, লিখে নেবে যে দ্বৈততার উপপাদ্যের প্রমাণ। কি লিখবো? দ্বৈততার উপপাদ্যের প্রমাণ, দ্বৈততার উপপাদ্যের প্রমাণ। প্রাথমিক সমস্যা
দ্বৈত সমস্যা। তো পাই x1 x2 s1 s2 পাই স্টার y1 y2 l1 l2। তো একদম বরাবর লিখবে, হ্যাঁ, পাই বরাবর পাই স্টার x1 বরাবর y1 এরকম মানগুলো বসাও। 56 0 4.67 3.33 0। এখানে হবে 56 047 0। এই যে এই পাই বরাবর পাই স্টার। এরপরে হচ্ছে প্রাথমিক সমস্যার অঙ্কে প্রদত্ত চলক। এখানে অঙ্কে প্রদত্ত চলক হচ্ছে x1 আর x2। এই অঙ্কের প্রদত্ত চলকের সাথে দ্বৈত সমস্যার আলগা বা উদ্ধৃত যে চলক আছে, এখানে উদ্ধৃত চলক আছে l1 l2। তখন আমি আবার বলি, প্রাথমিক সমস্যার অঙ্কে প্রদত্ত চলকের সাথে দ্বৈত সমস্যার আলগা বা উদ্ধৃত চলক মিলাইবা। প্রথম চলকের সাথে প্রথম চলক, x1 এর সাথে হচ্ছে l1, x2 এর সাথে হচ্ছে l2। ব্যাস। এবার প্রাথমিক সমস্যার আলগা বা উদ্ধৃত চলক যেটা থাকে, যেমন এখানে আছে s1 x2, ঠিক এখানে অঙ্কে যে চলক আমরা ধরছিলাম সেটা হচ্ছে y1 আর y2 মিলাবা। তাহলে যদি মিলাও s1 বরাবর হচ্ছে y1 s2 বরাবর y2। ঠিক আছে? তো এখন আমরা দেখব যে প্রাথমিক সমস্যা দ্বৈত সমস্যা যদি সংখ্যার বিপরীতে শূন্য হয় অথবা শূন্যের বিপরীতে সংখ্যা হয় তাহলে দ্বৈত ধ্রুবক পালিত হয়েছে। অর্থাৎ প্রাথমিক সমস্যায় যে চলকগুলো থাকবে ওই চলকগুলোর মান যদি শূন্য হয় তাহলে দ্বৈত সমস্যার সংখ্যা থাকবে, আর প্রাথমিক সমস্যায় যদি সংখ্যা থাকে দ্বৈত সমস্যায় শূন্য থাকবে। যেমন এই যে শূন্য, প্রাথমিক সমস্যায় শূন্য, দ্বৈত সমস্যার সংখ্যা আছে। প্রাথমিক সমস্যায় সংখ্যা, দ্বৈত সমস্যায় শূন্য, প্রাথমিক সমস্যায় সংখ্যা, দ্বৈত সমস্যায় শূন্য, প্রাথমিক সমস্যায় শূন্য, দ্বৈত সমস্যায় সংখ্যা। সংখ্যা শূন্য, শূন্য সংখ্যা এরকম যদি হয় তাহলে দ্বৈত ধ্রুবক পালিত হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্ষেত্রে দ্বৈত ধ্রুবক পালিত হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আরো একটা পদ্ধতি আছে, ওটা একটু জটিল। দ্বৈততার উপপাদ্য পালিত হয়েছে, পালিত হয়েছে বা প্রমাণিত হয়েছে। দ্বৈত প্রমাণিত হয়েছে, লেখো পালিত না প্রমাণিত হয়েছে, প্রমাণিত হয়েছে। ঠিক আছে? এইভাবে আমরা দ্বৈততার উপপাদ্য প্রমাণ করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাস বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।